আজকের এই ভিডিওতে শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা নাটকটি বিস্তারিত আলোচনা করব। কথা দিচ্ছি এই ভিডিওটি সমস্ত ডাউট ক্লিয়ার করবে আপনাদের, তবে সম্পূর্ণ দেখতে হবে। কেটে কেটে দেখলে কিন্তু পুরোটা ভালো মতো বোঝা যাবে না। এক ভিডিওতে রয়েছে সম্পূর্ণ নাটকের নানান প্রশ্নের উত্তর, রয়েছে সম্পূর্ণ নাটকের তত্ত্ব ও তথ্যের আলোচনা। শম্ভু মিত্র বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, সাথে সাথে স্বনামধন্য আবৃত্তি শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। 1939 সালে বাণিজ্যিক নাট্যমঞ্চে তিনি যোগদান করেন। তার কিছু পরে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হন। মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন নাট্য সংস্থা বহুরূপী। তারপর একের পর এক নাট্য প্রযোজনা ও পরিচালনা করেন। তার পরিচালিত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নবান্ন, 10 চক্র, 4 অধ্যায়, রক্তকরবী, রাজা, বাকি ইতিহাস প্রভৃতি। তাঁর রচিত নাটকগুলির মধ্যে চাঁদ বণিকের পালা সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য নাটক। তিনি নাটক ও সাহিত্যের কৃতিত্বের জন্য ম্যাগসেস ও ভারত সরকারের কর্তৃক পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। 1977 খ্রিস্টাব্দে চাঁদ বণিকের পালা গ্রন্থাকারে প্রকাশিত হয়। নাট্যকার বটুক ছদ্মনামে গ্রন্থটি প্রকাশ করেন। নাটকটির 3টি পর্ব, তৃতীয় পর্বটি আবার 2টি অংশে বিভক্ত। প্রথমেই আসা যাক চাঁদ শব্দটির তাৎপর্য বিশ্লেষণের প্রসঙ্গে। মধ্যযুগের এক অনমনীয় পুরুষ চরিত্র চাঁদ সওদাগর। মনসামঙ্গল কাব্যে তিনি দেবতার প্রতিস্পর্শী চরিত্ররূপে অঙ্কিত হয়েছেন, কিন্তু মনসামঙ্গল কাব্যের কবিরা তাকে কখনোই গুরুত্ব দেননি, কারণ দৈব ভাবনা মধ্যযুগের কাব্যধারায় মানব মহিমা নয়, দেবতার মহিমা প্রচার করাই ছিল কবিদের উদ্দেশ্য। 19বিংশ শতকের নবজাগরণ বাংলা সাহিত্যকে দৈব প্রাধান্য থেকে মুক্তি দেয়, দেবতা নয় মানব মহিমায় প্রচার হয়ে ওঠে সাহিত্যের লক্ষ্য। শম্ভু মিত্র বিংশ শতকের শেষ পর্বের নাট্যকার। তখন শুধু মানব মহিমা নয়, ব্যক্তি স্বাতন্ত্র্যের নানা দিকের উদ্ঘাটন করাও সাহিত্যিকদের অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আলোচ্য নাটকে চাঁদ চরিত্রকে কেন্দ্র করে নাট্যকার তার ব্যক্তি স্বাতন্ত্র্যের বিভিন্ন দিকগুলি প্রকাশ করেছেন। চাঁদের বহুমাত্রিক চরিত্রের বিভিন্ন দিকগুলি হলো শৈব চাঁদ, বণিক চাঁদ, নেতা চাঁদ, স্বামী চাঁদ, পিতা চাঁদ এবং শ্বশুর চাঁদ। এই এতগুলি মাত্রার জন্যই বোধহয় তাকে সর্বাপেক্ষা অধিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তার জীবন ট্র্যাজেডি নাটকের মূল ট্র্যাজেডি। শুধু তাই নয়, চাঁদকে ঘিরেই আবর্তিত হয়েছে অন্যান্য চরিত্র এবং বিষয়বস্তু, পরিণামের দিকে প্রধাবিত হয়েছে। সুতরাং নামকেন্দ্রিক শিরোনাম এর দিক থেকে চাঁদ শব্দটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। নাট্যকার শুধুমাত্র নামকেন্দ্রিক শিরোনাম প্রদান করতে চাননি, তাহলে তো তিনি 1937 লেখা মন্মথ রায়ের চাঁদ সওদাগর নামক নাটকের মতোই আলোচ্য নাটকের নাম রাখতে পারতেন, চাঁদ সওদাগরের পালা। শম্ভু মিত্র অত্যন্ত সচেতনভাবেই সওদাগর শব্দটির স্থানে বণিক শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দ ব্যবহারের পিছনে রয়েছে নাট্যকারের এক বিশেষ সামাজিক উদ্দেশ্য বা অভিপ্রায়। বাঙালি একসময় বণিক বৃত্তির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটিয়েছিলেন। পরবর্তীকালে সেই বৃত্তি নষ্ট হয়ে যায়, বিদেশি বেনিয়ারা বাংলা তথা ভারত ভূমিকে দখল করে নেয়। চাঁদ যেন এখানে বাঙালির সেই বাণিজ্য তত্ত্বকেই প্রতীক হিসেবে উপস্থিত হয়েছেন। তিনি তার সঙ্গীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের বাপ পিতামহের দল, তারা কি কেবল পাটোয়ারি বুদ্ধি দিয়া এ দেশের মর্যাদা করেছে? প্রাচীন গৌরব ফিরিয়ে আনার তাগিদেই
চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রার প্রস্তুতি। কিন্তু এই প্রস্তুতি মেনে নিতে পারেনি সমাজ। বেনিনন্দনের রূপে সে চাঁদকে প্রতিকূলতার মধ্যে খেলে চেয়েছে এই সমাজ। কিন্তু তবুও শেষ পর্যন্ত চাঁদ বাণিজ্য যাত্রা করে, অবশ্য বিফল হন, হারায় সব কিছু। নিজের ব্যর্থতা উপলব্ধি করে তিনি বলেন, চাঁদ বণিকের সব পরিচয় যেন জলের আলপনা। কিন্তু সত্যিই কি তাই? তাহলে নিঃস্ব, রিক্ত, অসহায় চাঁদ কেন শেষে পাড়ি দেও ধ্বনি তুলবে? নাট্যকার আসলে বণিক শব্দটির মধ্যে কর্মখোর, ব্যবসা বাণিজ্য বিমুখ বাঙালিকে অন্তর চেতনা সমৃদ্ধ করে তুলতে চেয়েছেন। আবার পালা শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করা যেতে পারে। ডক্টর আশুতোষ ভট্টাচার্য পালা বলতে বুঝিয়েছেন মঙ্গল গানের এক একটি অংশকে। যাত্রাভিনয় সম্পূর্ণ একটি বিষয়কে পালা বলিত। বস্তুত পালা একান্তভাবেই প্রাচ্যের ঐতিহ্যবাহী বিষয়। সৌমিত্রের নাটকে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় ভাবনার সার্থক সংমিশ্রণ ঘটেছে। সাহিত্যের অন্যতম শাখা নাটক। রবীন্দ্রনাথের পূর্ব পর্যন্ত নাটক তত্ত্বাশ্রয়ী ছিল না। নাটক ছিল নিছক আমোদ প্রমোদের জন্য। রবীন্দ্রনাথই প্রথম তত্ত্বাশ্রয়ী নাটক লিখলেন। 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সৌমিত্রের পালাতেও তত্ত্ব কথাটা এসে পড়াই স্বাভাবিক। কারণ তার মধ্যে দূরদৃষ্টি সম্পূর্ণ নাট্যকার সমকালীন প্রভাবকে স্বীকার করে কিংবা তাকে কেন্দ্র করে মানব সমাজের চিরকালীন সমস্যাকে উদ্ঘাটিত করতে চান। মনসামঙ্গলের প্রচলিত মিথকে আশ্রয় করে নাট্যকার এখানে কাহিনী বিনির্মাণ ঘটিয়েছেন। কাহিনীর ঘটনার সঙ্গে সঙ্গে নানান বৈশিষ্ট্যের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দুটি বৈশিষ্ট্য হলো সমকালীন আর্থ রাজনৈতিক পরিস্থিতি চিত্রায়ন। এ ধরনের চিত্রায়নের স্বাভাবিকভাবেই শাসক শোষিত, বিপ্লব, বিদ্রোহ প্রভৃতি বিষয়গুলি চলে আসে। কিন্তু কোনো নাট্যকার তথা সাহিত্যিকের পক্ষে এই বিষয়গুলি সরাসরি প্রকাশ করা কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে তারা একটি কাহিনীর আশ্রয় নেয়। সেই কাহিনীর রূপকে অথবা সাংকেতিকতায় নাট্যকার তত্ত্বের প্রকাশ ঘটায়। একদিকে প্রশাসনিক শক্তি, আবার অন্যদিকে ব্যক্তি চাঁদের জনকল্যাণকামী মনোবৃত্তি। চাঁদ চায় আবার ডিঙা নিয়ে বেরোতে, বাণিজ্য করতে, চম্পকনগরী জমে থাকা অন্ধকার দূরীভূত করতে। কিন্তু প্রশাসন তা চায় না। মানুষ যত সংস্কারে আবদ্ধ থাকবে, অশিক্ষিত হবে, প্রশাসনের ভিত্তি ততই শক্ত হবে। তাই বেনিনন্দন চাঁদের বাণিজ্য যাত্রার বিরোধিতা করে। চাঁদের গুরুদের হয়েও বল্লভাচার্য রাষ্ট্রশক্তির পক্ষ থেকে বলেন, ভুলে যাও চন্দ্রবড়ি, মহৎ কার্যের কথা ভুলে যাও, শুধু কোনো মতে নিজেরে বাঁচুয়া রাখো, আদর্শের পাশে ছুটে কোনো লাভ নাই। অন্যদিকে চাঁদ চায় সত্যের পথে চলতে। শুধু রাষ্ট্রশক্তির বিরুদ্ধেই নয়, পারিবারিক সম্পর্কের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়েছে। স্ত্রীর গঞ্জনা, পুত্রের ধিক্কার, পুত্রবধূর অসহায় আর্তনাদ সব কিছু সহ্য করে, এমনকি শেষ পর্যন্ত প্রিয় পুত্রবধূর মৃত্যুকে উপেক্ষা করেও চাঁদ পাড়ি দেয় শিবের সন্ধানে। অস্বীকার করার উপায় নেই, চাঁদ বণিকের পালায় কাহিনীর অন্তরালে একটি তত্ত্বকথাই প্রবাহিত হয়েছে। তত্ত্বটি হলো সত্য শিব সুন্দরের জন্য মরণপ্রাণ সংগ্রাম। এই সংগ্রামের যিনি প্রধান হোতা, তার জীবন যে ট্র্যাজিক হবে সেটার বলার অপেক্ষা রাখে না। তাই চাঁদ শেষ পর্যন্ত ট্র্যাজিক নায়কে পরিণত হয়েছেন। সাধারণভাবে পুরাণ কাহিনীকে মিথ বলা হয়ে থাকলেও আসলে যুগের পর যুগ ধরে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বংশ পরম্পরায় মানুষ যা বিশ্বাস করে এবং যার সঙ্গে জুড়ে থাকে কোনো ঐতিহ্যের ধারণা, তাই হলো মিথ। নাটকে মিথের ভাব কাঠামোতে মৌলিক পরিবর্তন ঘটেছে দুটি বিরোধী শক্তির চারিত্রিক পরিচয়। নাটকে চাঁদের বিরোধী শক্তি দেবী মনসাকে একবারের জন্যও সরাসরি সংঘাতের মঞ্চে দেখা যায়নি, বরং তার স্থানে তারই প্রতিনিধি বা অনুরাগীরা চাঁদের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে নেমেছে। এই নাটকে সেই সংঘাত দাঁড়িয়েছে চাঁদ বনাম মনসার অনুগামীদের, মানুষ বনাম মানুষের
সর্বোপরি এই সংঘাত শেষ পর্যন্ত এক তাত্ত্বিক সংঘাতে উত্তীর্ণ হয়েছে, যে সংঘাত আলো বনাম অন্ধকারের, সত্য বনাম মিথ্যার। নাটকের প্রথম পর্বে চাঁদ জয়ের লক্ষ্যে সমুদ্রে পাড়ি দেয়। মহামাণ্ডলিক বল্লভাচার্যের সহায়তায় বেনি অন্যায়ভাবে চাঁদের বাণিজ্য যাত্রা বন্ধ করতে চায়। নাটকে এখান থেকেই দুই বিরোধী শক্তি, চাঁদ বনাম বেনির মনসার প্রতিনিধি দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। অন্যদিকে নাটকের প্রথম পর্বেই দেবী মনসার কোপে চাঁদকে হারাতে 6 পুত্র। এভাবে চাঁদের বিরুদ্ধে চলে মানব ও দৈব আক্রমণ। চাঁদ মানসিক দ্বন্দ্বকে অগ্রাহ্য করে বেরিয়ে পড়েন মহাসমুদ্রে আলোর সন্ধানে, বেরিয়ে পড়েন জয়ের নেশায়। মনসারি কোপে চাঁদের এ সত্য সন্নিগ্ধা আলোকা কালীদহের ঘূর্ণবার্তে তলিয়ে যায় সপ্তডিঙা, তলিয়ে যায় তার সহযাত্রীরা। চাঁদ নিজের কাজে একটা বিফল মানুষ রূপে চিহ্নিত হন। দেশে ফিরে শত্রুপক্ষের রটনা, স্ত্রীর অভিযোগ তাকে সম্পূর্ণ নিরালম্ব করে তোলে। তবুও চাঁদ শিব এবং সত্যকে ছাড়তে নারাজ। এই শিব এবং সত্যকে প্রতিষ্ঠা দিতে তিনি এরপর লক্ষিন্দরকে আঁকড়ে ধরেন, কিন্তু প্রতিপক্ষের চক্রান্তে লৌহ বাসরে লক্ষিন্দরের মৃত্যু ঘটে। এভাবে সমগ্র নাটকে থাকে চাঁদ বনাম তার বিরোধী শিবিরের যে দ্বন্দ্ব, তা মানুষ বনাম মানুষের দ্বন্দ্বে উত্তীর্ণ হয়ে পড়ে, যা মিথ কাহিনীকে দেবতা বনাম মানুষের দ্বন্দ্বরূপেই চিহ্নিত। মিথ কাহিনীর গল্পে এই নাটকে কাহিনী আরও একটি মৌলিক পার্থক্য ঘটে গেল বেহুলা এবং লক্ষিন্দরের যুগল আত্মবিনাশের দৃশ্যে। মিথ কাহিনীতে দেখা গেছে সর্পাঘাতে মৃত স্বামী লক্ষিন্দরকে বেহুলা দেবতাদের নৃত্যে সন্তুষ্ট করে পুনরায় মর্তে বা সংসারে ফিরিয়ে আনেন। তারই জন্য চাঁদ মনসা পুজো দিলে তারা সন্তুষ্ট চিত্তে স্বর্গরহণ করেছে। অর্থাৎ লক্ষিন্দর ও বেহুলা বেশি অনিরুদ্ধ ও উষা স্বর্গরহণ করেছে, কিন্তু এ পালায় ঘটেছে সম্পূর্ণ বিপরীত। বেহুলা জীবনের কঠিন পরীক্ষাময় উত্তীর্ণ হয়ে মৃত স্বামীকে দেবতাদের কাছে থেকে ফিরিয়ে এনেছে ঠিকই, কিন্তু তারপর একদিকে লক্ষিন্দরের প্রাণের বিনিময়ে তারই পিতা মনসা পুজো প্রদান ও অন্যদিকে লাস্য নৃত্যে বেহুলা আর কলঙ্কিত হওয়া নটি বেহুলাতে পরিণত হওয়া, এই দ্বিবিধ কারণে লক্ষিন্দর ও বেহুলা যখন নিজেদের কাছ থেকেই নিজেরা সরে গেছে, তখনই ঘটেছে যুগল আত্মহনন। চাঁদের গৌরব রাখতে, বংশের গৌরব রাখতে লাস্যময়ী হয়েছে এই মনোবৃত্তিতে বেহুলা বিষ পান করে এবং তারই ভালোবাসার সাক্ষী রাখতে লক্ষিন্দরও বিষ পান করে আত্মহত্যা করে। এটিও ট্র্যাজেডির একটি লক্ষণ বা বীজ বলা যেতে পারে। নাটকে সনকা চরিত্রে যে দান্দিকতার বীজ রোপণ করা হয়েছে, তা মিথ কাহিনী সনকার চরিত্রে তেমনভাবে কোনো প্রভাব মেলে না। মিথ কাহিনীতে স্বামী চাঁদের সাথে সনকার যে বিরোধ, তা মূলত মনসা পুজোকে কেন্দ্র করে। সেখানে স্বামী পুত্রের কল্যাণ কামনায় মনসা বাজনা প্রধান শর্ত, কিন্তু এ নাটকে স্বামী পুত্রের কল্যাণ কামনায় সনকা মনসা পুজো করলেও চাঁদের সঙ্গে তার দ্বন্দ্ব শুধু এই মনসা পূজা কেন্দ্রিক নয়, সেখানে সনকা পিতাকে একজন স্বামী প্রেম বঞ্চিত নারী হিসাবে চিহ্নিত করে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন। তাই চাঁদের সম্মুখে সনকা তাকে নির্দ্বিধায় বলে উঠতে পেরেছেন, অপবিত্র লম্পট পুরুষ, অহংকারী কুচরিত্র চাঁদ সদাগর। এহেন সনকা নাটককারের হাতে সৃষ্ট এক আধুনিক নারী, মিথের মধ্যযুগীয় স্বামীপ্রাণা সাধ্বী স্ত্রী নয়। যে প্রতিবাদের সুর, যে নারী প্রতিবাদ আমরা মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে পেয়ে থাকি, এখানেও সেই একই প্রতিবাদী চরিত্র যেন পাচ্ছি আমরা। চাঁদকে কেন্দ্র করে নাট্যকারের মূল ট্র্যাজিক ভাবনা গড়ে উঠেছে। সমগ্র নাটকের জীবন দর্শনের কে কেন্দ্র করে মোট 3টি ভাগে
করে বলা যেতে পারে। দেশে ও দশের মানুষের সমৃদ্ধির প্রত্যাশায় চাঁদের বাণিজ্য যাত্রা এবং অবশেষে কারিদয়ের ঘূর্ণাবর্তে সম্পদ ও সঙ্গীতে হারানো। দ্বিতীয়ত, হিত সর্বস্ব চাঁদের দেশে ফিরে আসা এবং তাকে ঘিরে নানান পারিবারিক ও সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া। এবং তৃতীয়ত, একমাত্র জীবিত পুত্র লক্ষিন্দরকে ঘিরে চাঁদের স্বপ্নযান রচনা, লক্ষিন্দরের অকাল মৃত্যু এবং অবশেষে বেহুলা লক্ষিন্দরের আত্মহত্যা চাঁদের জীবন সার্বিক শূন্যতাময় অনুভব। গ্রিক ট্র্যাজেডির নায়কের মতোই চাঁদ কোনো এক অন্ধকার রূপিণী সর্পদেবী মনসার দ্বারা বারবার দুর্ভাগ্যের সম্মুখীন হয়েছেন। প্রথম পর্বে সামাজিক, রাষ্ট্রনৈতিক, বনমালী বেণীনন্দন এবং পারিবারিক সনকার কাছ থেকে বাধাকে তিনি অতিক্রম করতে পারলেও দ্বিতীয় পর্ব থেকে তিনি যেন দুর্ভাগ্য ও নিয়তির কাছে আত্মসমর্পণ করেছেন। অবশ্য তাই বলে অসত্যকে মেনে তিনি নেননি, আর চাননি বলেই তার জীবনের ব্যর্থতা এত প্রকট। তিনি স্ত্রীর কাছে অপমানিত হয়েছেন, পুত্রের কাছে অপমানিত হয়েছেন, তবুও শেষ পর্যন্ত একমাত্র জীবিত পুত্রকে কেন্দ্র করে আবারও পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত পুত্রবধূ আত্মহত্যা তাকে প্রকৃতই এক চরম বিষাদে পরিণত করেছে। সনকা চরিত্রের মধ্যে রয়েছে এক গভীর শূন্যতাবোধ। মনসামঙ্গল কাব্যের পুত্র স্নেহাতুরা সনকাকে নাট্যকার এখানে এক ব্যক্তিত্বময়ী নারী হিসেবে রূপ দিয়েছেন। তিনি একই সঙ্গে জায়াও জননী, তবে তার জায়া সত্তার চাইতে জননী সত্তাই প্রবল হয়ে উঠেছে। তিনি সব পেয়েও সব হারিয়েছেন শুধু স্বামীর কারণে। এই বিশ্বাস তাকে স্বামী বিদ্বেষী করে তুলেছে। জীবনযুদ্ধে পরাজিত চাঁদ যখন ফিরে এসে তার কাছে আশ্রয় লাভ করতে চেয়েছেন, শুনতে চেয়েছেন একটু সান্ত্বনার বাণী, তখন তিনি নির্দয় কণ্ঠে বলেছেন, তুমি তো আমার তরে ফিরে নাই সদাগর, আমি কিসে আনন্দিত হব। স্বামীর প্রতি তীব্র বিতৃষ্ণা বোধ তাকে তিনি একমাত্র জীবিত সন্তানকে রক্ষা করতে চেয়েছেন বলে করেছেন, কিন্তু তাও শেষ পর্যন্ত পারেননি। তার ফলে তার মধ্যে যে তীব্র আত্মিক সংকট সৃষ্টি হয়েছে, সেটাই তাকে ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে উপস্থিত করতে পেরেছে। লক্ষিন্দর ও বেহুলার মধ্যে দিয়ে নাট্যকার একালের যৌবন সমস্যার স্বরূপটি তুলে ধরেছেন। কেউ কেউ তাদের আত্মহননকারী যৌবন শক্তির প্রতীক হিসেবে দেখেছেন। মনসামঙ্গল কাব্যে লক্ষিন্দরের কোনো বিস্তর নেই, কিন্তু নাটকে লক্ষিন্দরের মধ্যে আমরা দেখতে পাই জন্ম বিষয়ে অদম্য কৌতূহল, মায়ের নামে কুৎসিত কলঙ্কের কথা শুনে তীব্র আত্মদাহ, পিতা সম্পর্কে ক্ষোভ, অবশেষে পিতৃ গৌরব, হারুয়া পিতাকে উজ্জীবিত করার প্রয়াস, নববিবাহিতা স্ত্রীকে কেন্দ্র করে আশা ও আনন্দ তার জীবনকে বহুমাত্রিক স্তরে বিন্যস্ত করেছে। কিন্তু এই যুবকের জীবনে চরম ট্র্যাজিক ঘটে তখন, যখন সে জানতে পারে তার পুনর্জীবনের মূল্য হিসাবে স্ত্রীকে দিতে হয়েছে সতীত্ব, তার পিতাকে দিতে হয়েছে ধর্ম। তখন সে বাঁচার সার্থকতা হারিয়ে ফেলে। বেহুলা সম্পর্কেও অনেকটা একই কথা বলা যায়। অনেক আশা নিয়ে সে সদাগরের পরিবারে এসেছিল, কিন্তু স্বামীর অকাল মৃত্যু তাকে শাশুড়ি সনকার চোখে স্বামী হত্যাকারী রূপে চিহ্নিত করে। অবশ্যই এর চেয়েও সে বেশি আঘাত পায় স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য নিজেকে বিকিয়ে দেওয়ার কারণে। বেহুলার এই আত্মিক মৃত্যু অবশ্য পরে দৈহিক মৃত্যু ঘটে, তাকে ট্র্যাজিক মহিমায় উন্নীত করে দেয়। যদিও ট্র্যাজেডির শেষ কথা মৃত্যু নয়, জীবনের মহৎ বিনষ্টি। চাঁদ সদাগর, সনকা, বেহুলা অথবা লক্ষিন্দর চরিত্রগুলিকে নাট্যকার এক মহৎ ভাবনায় গড়ে তুলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের চরিত্রের সমস্ত মহত্ব এক শূন্যময় পরিণামে পৌঁছায়। সমালোচকরা একথা নিয়ে একমত যে চাঁদ বণিকের পালা বিষয়টি নাট্যকার সমৃদ্ধের জীবনে বা জীবন জিজ্ঞাসার ফসল। এর মধ্যে দিয়ে তার নাট্য দর্শনের যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি যুগক্রান্তিও উঠে এসেছে। মনসামঙ্গলের কাহিনীতে শুধুমাত্র দেবতা মানুষের একটা বিরোধ দেখা যায়। চাঁদ বণিকের পালায় এই বিরোধ শুধু দেবতা মানবের মধ্যে সীমাবদ্ধ নেই, এই বিরোধ ছড়িয়ে পড়েছে ব্যক্তিগত সংগ্রামের পরে। মানুষের সমুদ্রের পাড়ি দেওয়ার জন্য
চাঁদকে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, এমনকি নিজের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে। কবি অমিতাভ দাশগুপ্ত এই নাটকটি সম্পর্কে বলেছেন, 37-38 বছর কলেজে বাংলা পড়ানোর সূত্র স্রেফ একাডেমিক অভিজ্ঞতা থেকে বলতে পারি, গোটা বাংলা সাহিত্যে চাঁদ বণিকের পালা তুল্য আর কোনো নাটক লেখা হয়নি। শুধু বিষয়বস্তুতেই নয়, চরিত্র সৃষ্টিতেও এনেছেন অভিনবত্ব। মনসামঙ্গলের বিভিন্ন কবির কাব্যের চরিত্রের কিছু কিছু অভিনবত্ব চোখে পড়ে, কিন্তু সৌমিত্র প্রায় সকল চরিত্রেই এনেছেন এক নতুন ভাবনা। প্রধান চরিত্র চাঁদের মধ্যে বীরত্ব আছে, উদ্দেশ্যের মহত্ব আছে, সর্বোপরি যা তার আছে তা হলো আবেগ। এই আবেগের কারণে তার চরিত্রটা আধুনিক নাট্যধারার যথার্থ ট্রাজিক চরিত্র হয়ে উঠেছে। নাটকে তৃতীয় অংশে যেখানে চাঁদকে স্ত্রীর কাছে ভর্ৎসনা শুনতে হয়েছে, পুত্রের কাছে নির্ভর হয়েছে তা কোনো মঙ্গলকাব্যে পাওয়া যায়নি। লক্ষিন্দর এবং বেহুলার আত্মবিসর্জনের ঘটনা রয়েছে। সনকা ও বেহুলার মধ্যে দিয়ে আধুনিক নারী সাধারণত পরিচয় পাওয়া যায়। রাজনৈতিক বিরোধিতা এবং সেই বিরোধিতাকে কেন্দ্র করে সৃষ্টি নতুন হয়েছে। নাটকের মধ্যে যে ঐক্যবদ্ধ সংগ্রামের পরিচয় আমরা পাই, চাঁদ সব হারিয়েও শিবাইয়ের সন্ধানে আবার পাড়ি দিতে চায়। সঙ্গীদের ডেকেছেন, আয় আয় তোরা ছাড়া আমার তো পরিচয় নাই, আমি ছাড়া তোদের পরিচয় নাই। দাঁড়ওয়াল্লার হাতে তুলে নেবে, পুনরায় পাড়ি দিতে হবে। এই সব হারিয়েও আবার সংগ্রাম চেতনার প্রবণতা মনসামঙ্গল কাহিনী থেকে সৌমিত্রের কাহিনীকে স্বাতন্ত্র্য দান করে। তবে আধুনিক জীবন যন্ত্রণার প্রেক্ষাপটে আমরা নিজেদের অস্তিত্বকে অনুভব করি, তাই চাঁদ বণিকের পালা নাটকে আমাদের কাছে মধ্যযুগীয় আখ্যান কাব্যের মতো চিরপরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। কাজের জন্য স্বামীদের অধিকাংশ সময় বাইরে থাকতে হতো, ফলে স্ত্রী স্বামীদের সহচর্য পেত না। দিনের অধিকাংশ সময় তাদের কাটত বাইরে। সন্তান নিয়ে লক্ষণীয় সনকার মধ্যেও আপত্ত স্নেহের এই বাড়াবাড়ির দিকটি নাট্যকার প্রকাশ করেছেন। এক মুহূর্তের জন্যেও লক্ষিন্দর যদি চোখের আড়াল হতো, তাহলে সনকা চিৎকার করে সবাইকে জড়ো করতেন। এই অন্ধ আপত্ত স্নেহের পিছনে নিশ্চয়ই সন্তানের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তা হলেও কি কোথাও অসহায়তার প্রকাশ ছিল না? নারীর জীবন তো আজও কিছুটা হলেও পুরুষ নির্ভর। স্বামী যেখানে দূরে, সেখানে নারী হিসেবে নিজের অসহায়তাকে তুলতে সনকা হয়তো তার একমাত্র জীবিত পুত্র লক্ষিন্দরের উপর কিছুটা নির্ভরশীল হয়ে পড়েছিল। নাটকের শেষটাও মধ্যযুগীয় ভাবনার একবারে চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে এসে বেহুলা ও লক্ষিন্দরের মৃত্যু পাঠকদের বেদনা যেমন দেয়, তেমনি চাঁদ সওদাগরের আবার সমুদ্রে যাত্রার আহ্বান কর্মবিমুখ করে তোলে। সুতরাং বলাই যায়, বাংলা সাহিত্যের এমন নাটক খুবই কমই আছে। বাংলা সাহিত্যের এটি একটি প্রতিভূ নাটক। এভাবেই সমগ্র চাঁদ বণিকের পালা জুড়ে নাটককার মিথ পুরাণের পাত্রে আধুনিক সুরাপান করে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে নান্দনিক যোগসূত্র রক্ষা করেছেন। এখানেই সৌমিত্রের অবদান। ভিডিওতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলির জন্য, আর শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। বাংলা সাহিত্যের আরও কোনো নতুন আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।